এদিকে ৩ দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান, দাবি না মানলে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা। একই বার্তা দিলেন সার্জিও গোর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারেকের চেয়ারের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে টের পাইতেছেন। সার্জিও গোরের সিপাই পইরা হাসপাস অবস্থা তারেকের। খলিলদের থাপ্পড় মাইরা তারেক রে করাবার্তা, মাইনা না নিলে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে আসবেন। সুনামির মতো প্রত্যাবর্তন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা প্রত্যাবর্তন হবে তার। সুতরাং হতাশ হবার কিছু নেই। কাঁদো রাজাকারের বাচ্চারা, কাঁদো কাঁদো বিহারীর বাচ্চারা, কাঁদো। তোমাদের কান্নার সময়, সামনে আরো কাঁদতে হবে। ঢাকায় ট্রাম্প দূতের একের পর এক গোপন বৈঠক। বাংলাদেশের রাজনীতি থেকে বড় কোনো পরিবর্তনের আভাস। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করুক, সে বিষয়ে কোনো ধরনের বাধা দিবে না আমেরিকা, এবং বিএনপিকে সেটা ক্লিয়ার করে দিয়েছে। সার্জিও গোর বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়টা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। সার্জিও গোর একের পর এক বৈঠক সরকারের সঙ্গে বাতিল করে আর তার নিজের মতো নানা ব্যক্তিদের সঙ্গে বৈঠক সাজিয়ে সরকারকে একটা কঠিন বার্তাই দিয়ে গেছেন বটে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভাইরা আমার, শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেসিস্ট তারেকের চেয়ারের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে টের পাইতেছেন। সার্জিও গোরের সিপাই পইরা হাসপাস অবস্থা তারেকের। খলিলদের থাপ্পড় মাইরা তারেক রে করাবার্তা, মাইনা না নিলে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে আসবেন। ভিতরের কিছু ঘটনার সূত্র বলে দিতেছি, মিলাইয়ে নিয়েন, উত্তর পেয়ে যাবেন। প্রথমত, সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দক্ষিণ এশিয়ার বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশে তার আসার বিষয়টা আগে থেকেই তারেক সরকারের মধ্যে একটা অস্বস্তির বিষয় কাজ করতেছিল। না জানি কি বলে ফেলে, না জানি কি হয়ে যায়, কিন্তু তারা যে বিষয়গুলো আগে থেকে প্রস্তুত ছিল যে এই ঘটনা ঘটতে পারে বা হইতে পারে, তার চাইতে অধিকতর বেশি কিছু হয়ে গেছে, যার বিষয়ে তারা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। খলিলের সাথে একান্ত 20 মিনিটের যে বৈঠকটা হয়েছে সার্জিও গোরের সাথে, সেই 20 মিনিটের যে কথোপকথন, এতে কইরা খলিলের অবস্থা টাইফয়েড নিউমোনিয়া জ্বরের মতো, এক প্রকার ভয়ঙ্কর কালা জ্বরের মতো। দেখছেন, সেই বৈঠক শেষে যৌথ কোনো সংবাদ সম্মেলন হয় নাই। খলিল একা গণমাধ্যমের সামনে আসছেন। তাকে যত প্রশ্ন করা হয়েছে ইন্ডিয়ার বিষয়, আওয়ামী লীগের বিষয়, অন্য বিষয়, সবকিছু শুধু না, উত্তর হয়েছে একটাই না। তার এক্সপ্রেশন গুলো ভালো করে লক্ষ্য করেন, বুঝতে পারবেন কালা জ্বর কোন পরিমাণে উঠতে গেছে। এরপরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিদেশি কোন মোস্ট ইম্পর্টেন্ট অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তিনি সরাসরি ইগনোর করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে 30 তারিখের সেই রাতে সার্জিও গোর কি করেছেন? ওই সময়টাতে তিনি আওয়ামী লীগের সিনিয়র পার্সন তথা নেত্রী যাকে নির্বাচিত করে দিয়েছেন তার সাথে একান্ত বৈঠক করেছেন। যদিও আওয়ামী লীগের নেতার সাথে হোটেলে কোনো বৈঠকের প্রয়োজন ছিল না, কারণ তাদের আলোচনা মিটিং সব নেত্রীর সাথে তো হয়ে থাকেন, কিন্তু তারপরেও বিএনপি, জামাতি এবং জুলাই জঙ্গি এই ক্যাবিনেটের প্রতি একটা মেসেজ এই বৈঠক। খলিলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজকে রিফিউজ করে তথা এর মাধ্যমে খলিলকে একটা থাপ্পড় মাইরা পরবর্তী সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার তথা মন্ত্রী পদমর্যাদায় দীনেশ ত্রিবেদীর সাথে ডিনারে যুক্ত হওয়া, ব্যাপারটা কেমন কাকতালীয় হয়ে গেল না? বাংলাদেশে তো আরো অনেক দেশের রাষ্ট্রদূত আছেন, তাদের কারোর সাথে কেন বৈঠক হলো না, ডিনার হলো না, চা নাস্তাও হলো না? মাথায় রাখবেন, যুক্তরাষ্ট্র ও ভারত এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র ও অন্যান্য বিষয় অতীতের ন্যায় সবচাইতে বেশি হার্ডলাইন অবস্থায় আছে। এইখানে অন্য কোনো আলাপ চলবে না, কোনো প্লিজ সময় নেব এইগুলা চলবে না, কথা না শুনলেই ফান্টুস। মূলত পররাষ্ট্রমন্ত্রী খলিলকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে 20 মিনিটের ওই বৈঠকে। তার এমন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা পাবেন বা এমন কিছু হতে পারে তার জন্য কোনো প্রকার প্রস্তুত ছিল না খলিল। আর এই কারণে গণমাধ্যমের সামনে এসে তার মুখখানা, এত বড় মুখখানা, সুপসা বিড়ালের মতো পরিণত হয়েছে।
এবার আসেন তারেকের সাথে মিস্টার গোরের বৈঠকের বিষয়বস্তু কি। যদিও তারেক সরকারকে কি করতে হবে তার সমস্ত নির্দেশনা খলিলকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটুখানি রেখে দিয়েছে যেটা সরাসরি তারেককেই বলতে হবে। এর সমস্ত উত্তর পেয়ে যাবেন বাংলাদেশ থেকে বিদায়ের আগে সার্জিও গোর গণমাধ্যমের সাথে কথা বলবেন, সেখানে তিনি কিছু বিষয় ইঙ্গিত দিয়ে দিবেন। মনে রাখবেন, এর আগে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়ে বলেছিলেন তারা বাংলাদেশকে ভারতের চোখে দেখে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন, তারেক ক্যাবিনেটে মহাপ্রলয় ঘটে গেছে, আরো প্রলয় বাকি আছে, তার জন্য আপনাদের প্রস্তুত নিতে হবে। অন্যদিকে ফেসিস তারেক আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল ভাঙার উদ্দেশ্য নিয়ে মূলত কিছু মিডিয়া থেকে দিয়ে নিউজ করাইলো খুব ডাকডোল পিটিয়ে যে ভারতে থাকা শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বা করবেন না, এই ধরনের নির্দেশনা তাকে দেওয়া হয়েছে। যে বৈঠকে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, তিনি রাজনৈতিক আশ্রয় আছেন, সরকার থেকে বলা হয়েছে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন না। আসলে তো আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে, আপনারা দেখতেছেন তিনি তার দলের নেতা কর্মী অন্যান্য দেশের সাথে একটু আলোচনা করতেছেন, মত বিনিময় করতেছেন। এই আলোচনা এবং মত বিনিময় শেখের বেটির রাজনীতি না। শেখের বেটি যখন রাজনীতি শুরু করবেন আধা ঘন্টা টিকবে না ফেসিস তারেক, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, এটাই চিরন্তন সত্য। আগস্ট থেকে শুরু করে সারা মাসের দলীয় যত প্রোগ্রাম আছে, শোকের মাসকে কেন্দ্র করে যা কিছু আছে, প্রত্যেক দিনই নেত্রী আপনাদের সাথে মত বিনিময় করবেন, আলোচনা করবেন। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তিনি করবেন না। রাজনৈতিক কর্মকাণ্ড তিনি যেদিন দেশে ঢুকবেন সেদিন থেকেই শুরু করবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, ডিসেম্বর কিন্তু সর্বশেষ বর্ডার, ঘটনা কিন্তু তার আগেই ঘটাইয়া ফেলতে হবে এবং সেইভাবে সর্বাত্মকভাবে প্রস্তুত নিতে হবে যেন 2-5 ঘন্টা আগে ডাক দেওয়া মাত্রই আপনাদের প্রলয় শুরু হয়ে যায়, নিশ্চিহ্ন প্রলয়। সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তার বহুল আলোচিত আলোড়ন তোলা ঢাকা সফর শেষ করে আবারও তার কর্মস্থল দিল্লি পৌঁছেছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিন দিনের একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাটি এলেন ঢাকা শহরে, কিন্তু মাত্র 3টা এঙ্গেজমেন্ট ছাড়া কি নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন যে বাংলাদেশ সরকার তার জন্য যেসব বৈঠক ভোজ এসবের ব্যবস্থা করেছিল তার কোনোটাতেই তিনি যোগ দিতে পারলেন না, সেটা বলা মুশকিল। মানে 3 দিনের সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সে বিষয়ে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিলেন, সংবাদ মাধ্যমকে সেটা জানানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংও করলো, কিন্তু সে রাতেই যে নৈশভোজের আয়োজন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই মার্কিন অতিথির জন্য, তিনি সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানালেন। এরপর পরের দিন তিনি গেলেন রোহিঙ্গা শিবিরে, এক বেলার একটা রোহিঙ্গা শিবির পরিদর্শন, কয়েক ঘন্টার কক্সবাজার গেলেন, আবার ফিরে এলেন। কিন্তু সকালে কি করলেন, রাতে কি করলেন, কিছুই আনুষ্ঠানিকভাবে কোনো তরফে জানানো হলো না। এই মার্কিন প্রতিনিধির রোহিঙ্গা শিবির পরিদর্শনের একটা পোস্টও অ্যাম্বাসেডর গোর তার এক্স হ্যান্ডেল থেকে দিয়ে আমাদের জানালেন। অথচ রাতের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লো কূটনৈতিক সূত্রের বরাতে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে এবং ভারতের সংবাদ মাধ্যমে। ঢাকায় এসে মার্কিন এই দূত দেখা করেছেন কিনা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং তাদের মধ্যে প্রায় 1.25 ঘন্টার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাম্বাসেডর গোরের কাছে মানে সার্জিও গোরের হাতে যে যথেষ্ট সময় ছিল, সেটা তার এই লম্বা সফর সূচিতে আসলে কোনো বৈঠকের খবর না পাওয়াতে আরো পরিষ্কারভাবে বোঝা যাওয়া শুরু হলো। এবং নানা সূত্র থেকে এ তথ্য বেরিয়ে আসতে থাকলো যে 31শে জুলাই সফরের দ্বিতীয় দিনে, যেদিন তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন, সেদিন সকাল বেলাটা সার্জিও গোরের খুব ব্যস্ত কেটেছে। রোহিঙ্গা শিবির থেকে ফেরার পরেও তিনি কিছু বৈঠক করেছেন এবং সেসব বৈঠকগুলো বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এলে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমন একটা কথা বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছাপা হচ্ছিল। কারণ এমন দূতেরা এলে সাধারণত তারা তাই করেন। এমনকি মার্চে যখন বাংলাদেশে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এসেও কিন্তু রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। এ দফায়ও সার্জিও গোর এমন বৈঠক করবেন এ খবর ছিল। অথচ সার্জিও গোর 3 দিনের সফর শেষে চলে গেলেন, কার কার সঙ্গে দেখা করলেন কিছুই জানা গেল না, এবং আনুষ্ঠানিকভাবে জানা গেল না বটে, তবে নানা সূত্রে যেমন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকটা, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন এই দূতের বৈঠকটা ধামাচাপা দিতে পারা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বেরিয়ে এসেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও সার্জিও গোর বৈঠক করেছেন। তিনি ওয়েস্টিন হোটেলে ছিলেন, সেই হোটেলেই। এখন কাদের সঙ্গে তার বৈঠক হলো? আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হলো। আওয়ামী লীগের সঙ্গে সার্জিও গোরের যোগাযোগটা খুব পাকাপাকি ভাবে 2026-এর শুরু থেকে হয়েছে। 2025-এর অক্টোবরে ট্রাম্প প্রশাসনের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যখন দিল্লি গিয়ে দায়িত্ব নিলেন, তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের একটা নতুন করে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠতে থাকে। মানে বাইডেন প্রশাসন তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে, এবং ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের যে দীর্ঘ সম্পর্ক, হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে তার যে বিপুল অঙ্কের ডোনেশন দান, এসব কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ ইউনূস সাহেবের ওপর, সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আলোচিত হচ্ছিল। এরপর 2025-এর শুরুতে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের উদ্বেগ বাড়তে থাকে বাংলাদেশে ইসলাম পন্থার একটা চরম উদ্বেগজনক বিকাশ এবং তাদের ভাষায় খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের চেষ্টা থেকে। এই অবস্থায় 2025-এর অক্টোবরে যখন বাংলাদেশ জুড়ে একটা প্রচন্ড অনিশ্চিত পরিস্থিতি এবং সহিংসতা, বিশৃঙ্খলায় একটা চরমভাবে বাংলাদেশ এক রকমের বিপর্যস্ত অবস্থায় আছে, তখন ভারতে এসে দায়িত্ব নিয়েছিলেন সার্জিও গোর, এবং তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠতে থাকে। 2026-এর শুরু থেকে অনেক সূত্র, ভারত বাংলাদেশের অনেক সূত্র মতে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে একটা সরাসরি যোগাযোগ সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচরের গড়ে ওঠে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচর, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের এই সম্পর্ক গড়ে ওঠাকেও অনেকে শেখ হাসিনা যেসব গ্রিন সিগন্যালের ভিত্তিতে বা যেসব ইঙ্গিতের ভিত্তিতে মনে করছেন খুব শিগগিরই বাংলাদেশে তার এবং তার দলের সম্পূর্ণত অবাধে রাজনীতিতে ফিরে আসার একটা পরিসর তৈরি হবে। এবং অনেকেই মনে করেন সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই, শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যখন বাংলাদেশে দায়িত্ব নিতে এলেন ট্রাম্প প্রশাসনের নিযুক্ত প্রথম রাষ্ট্রদূত হিসেবে 2026-এর জানুয়ারিতে, তখন নির্বাচনের আগেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে খুব খোলাখুলি ভাবে বলেছিলেন যে মার্কিন প্রশাসন সকল দলের সঙ্গেই যোগাযোগ রাখে এবং যে দল ক্ষমতায় আছে সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে, যে দল ক্ষমতায় নাই সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে। তবে সকল দল বলতে বোধহয় সকল দলের সঙ্গে সম্পর্ক রাখার কথা ভাবে না যুক্তরাষ্ট্র। তার একটা প্রমাণ হচ্ছে এনসিপির সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল মার্চে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছিলেন, কিন্তু পরের দিন সকালে বৈঠক হওয়ার কথা এনসিপির সঙ্গে, আগের দিন রাতে কোনো কারণ না দেখে মার্কিন দূতাবাস সেই বৈঠকটি কিন্তু বাতিল করে দিয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছে তার প্রমাণ হচ্ছে সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন হিসেবে, যিনি 2014 সালের নির্বাচনের পর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রধান সভাপতি পদে নির্বাচন করেছিলেন এবং সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে ওই আন্তর্জাতিক পদে তিনি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে তখন রাশিয়া তাকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবেও কিন্তু ভূষিত করেছিল। এই সাবের হোসেন চৌধুরীকে কিন্তু ইউনূস সরকার 2024-এর অক্টোবরেই আটক করেছিল বটে, কিন্তু 6 তারিখ আটকে 8ই অক্টোবরে, মানে দুদিনেরও কম সময়ের মধ্যে 9টি মামলায় জামিন দিয়ে ওই যে সাবের হোসেন চৌধুরীকে ছাড়তে হয়েছে, এরপর আর কেউ সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারের কথা মুখেও আনতে পারেনি। সেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন 2025 সালের 11ই মে গিয়ে তার বাসভবনে সাক্ষাৎ করে এসেছিলেন। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যে, মানে ট্রাম্প প্রশাসন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, যোগাযোগ রাখে, সে বিষয়ে মার্কিন দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু রাগঢাক করেনি। এই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আপনাদের মনে থাকবে 2025-এর অক্টোবরে গিয়ে দেখা করেছিলেন
3 নর্ডিক রাষ্ট্রদূত, এবং 3 নর্ডিক রাষ্ট্রদূত মানে নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত রীতিমতো নিজেদের গাড়ির পতাকা নামিয়ে এক গাড়িতে চড়ে এবং দূতাবাসের বইয়ে কোনো রকম কোনো স্বাক্ষর না রেখে বা সাবির হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এ খবরটা কোনো রকম ভাবে দলিলবদ্ধ না করে এক গাড়িতে চেপে সাবির হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে গিয়ে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক করে এসেছিলেন। এবং এরপর এ খবর ছড়িয়ে পড়েছিল যে নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচনে মানে 2025-এর অক্টোবরে গিয়ে এই নর্ডিক রাষ্ট্রদূতেরা আসলে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে এ আলাপি করতে গিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীদের একটা প্রতিনিধিত্ব করে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ফিরিয়ে আনার উপায়টা কি। এই অবস্থায় এই যে পল কাপুর মার্চে এসে আর এনসিপির সঙ্গে সাক্ষাৎ করলেন না, বা এই দফায় সার্জিও গোর এসে বিএনপি জামাত কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না, বরং এ খবর ছড়িয়ে পড়েছে যে তিনি ওয়েস্টিনে আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে এখন একমাত্র চাপ প্রয়োগ এবং একরকমের প্রেক্ষাপটে পরিবর্তন এনেই সম্ভবত বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা উচিত। ট্রাম্প প্রশাসনের যেটা সংস্কৃতি, তারা একরকমের তাদের বার্তাটা একেবারে মুখের উপর দিয়ে দেবে, সেটার জন্যই সম্ভবত বিএনপি জামাতের কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন না। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনেও বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম লিখলো বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রীকেও তিনি দেখা দিলেন না, অথচ তিনি একের পর এক গোপন বৈঠক তার হোটেলে বসে করে যেতে থাকলেন। ঢাকায় বসে আওয়ামী লীগকে সংগঠিত করতে পারেন কে, এ বিষয়ে বারবার যার নাম আসে সেই সাবেক মন্ত্রী এমপির সঙ্গে দেখা হয়েছে সার্জিও গোরের, এবং সার্জিও গোরের দেখা হয়েছে জাতীয় পার্টির প্রধান নেতার সঙ্গে, সে খবরটাও বিভিন্ন সূত্র থেকে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। তবে বৈঠক হোক না হোক, সেই ওয়েস্টিনে গিয়ে বৈঠক হোক না হোক, সার্জিও গোর একের পর এক বৈঠক সরকারের সঙ্গে বাতিল করে আর তার নিজের মতো নানা ব্যক্তিদের সঙ্গে বৈঠক সাজিয়ে সরকারকে একটা কঠিন বার্তাই দিয়ে গেছেন বটে। সার্জিও গোর নাকি আরো একটি সত্য দিয়েছে, সে সত্য হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি বাংলাদেশে হয়, শেখ হাসিনার উপর কোনো ধরনের মব সন্ত্রাস যাতে করানো হয় তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন, এবং সে বিষয়েও নাকি শেখ হাসিনাকে আমেরিকা সমর্থন জানাচ্ছে। এই বিষয়টাও নাকি বর্তমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী এসে তাদের কাছে ক্লিয়ার করেছেন বৈঠকের মধ্যে। এই বিষয়টা কতটুকু সত্য নাকি মিথ্যা এখন আমি আপনাদেরকে 100% বলতে পারবো না। এটা অনেক ইউটিউবার আলোচনা করেছে, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আমাকে এই প্রশ্ন করেছে, আমি জাস্ট আপনাদের কাছে এই বিষয়টা সে কারণে তুলে ধরলাম। এটা গুঞ্জনও হতে পারে, গুজবও হতে পারে, কিন্তু প্রথম যে 3টা বিষয় ওই 3টা বিষয় 100% আলোচনা হয়েছে এবং ওই বিষয়গুলোর উপরও অনেক বেশি গুরুত্ব দিয়েছে আমেরিকা। এবং পঞ্চম যে সত্য হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা যে সকল বিষয় নিয়ে বর্তমান যে বিএনপি সরকার আছে তাদের সাথে একেবারে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বর্তমান বিএনপি সরকার কোনো দেশের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক করতেও পারবে না এবং খারাপ সম্পর্ক করতে পারবে না। মানে একেবারে আমেরিকার চাকর বানিয়ে ফেলার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় আমেরিকা বিএনপিকে বার্তা দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আমেরিকার কথার বাইরে বর্তমান বিএনপি সরকার একটা পাও ফেলতে পারবে না, আর যদি পা ফেলতে হয় সেটা আমেরিকার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। শুধু তাই নয়, 5 আগস্টের পরবর্তী সময় আমরা এও শুনেছি কোনো একটা গুরুত্বপূর্ণ দ্রব্য ও যদি বর্তমান সরকার কোনো দেশ থেকে কিনতে হয় সেটার জন্য পারমিশন লাগবে আমেরিকার কাছে, কারণ ওই দেশ বিরোধী চুক্তির মধ্যে এই সকল বিষয়গুলো উল্লেখ আছে। এইরকম অসংখ্য সত্য বর্তমান বিএনপি সরকারকে দিয়েছে এই ট্রাম্পের দূত সার্জিও গোর। আওয়ামী লীগের বিষয়গুলো আছে। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার কথা হচ্ছে ক্লিয়ার, আমার সত্যগুলো যদি মানো তাহলে তোমাদের সরকার টিকে থাকবে, আমার সত্যগুলো যদি না মানো তোমাদের রেজিমও ডিপ স্টেটের মাধ্যমে ফেলে দেওয়া হবে। এখনো অনেক বিষয় পেন্ডিং এ আছে। বর্তমান বিএনপি সরকার এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অনেকগুলো বিষয় আলোচনা হবে তাদের মন্ত্রী পরিষদে। ওই সকল বিষয় মন্ত্রী পরিষদে আলোচনার পরে আমেরিকা যে সকল সত্যগুলো দিয়েছে সে সকল সত্যগুলো অক্ষর অক্ষরে পালন করবে কিনা সেই সিদ্ধান্ত হবে। আমরা এও শুনতে পেরেছি অনেকগুলো বিষয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব সিদ্ধান্ত দিতে পারে নাই দেখে সার্জিও গোর অনেক প্যাডাপ হয়ে গিয়েছিলেন খলিল সাহেবের উপর। পরবর্তীতে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরুর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করে। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের সম্পূর্ণ মাজা ভেঙে গিয়েছে। বাংলাদেশ এখন আমেরিকার একটা স্টেট হয়ে গিয়েছে। আমেরিকা যেভাবে চাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে বার্তাগুলো বর্তমান বিএনপি সরকারকে দিচ্ছে, বাংলাদেশটা সেভাবেই চলবে, বিএনপি সরকারটা সেভাবেই চলবে। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে আমেরিকা তারা নিজেরাও চায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনাও বাংলাদেশে প্রত্যাবর্তন করুক। সে বিষয়ে কোনো ধরনের বাধা দিবে না আমেরিকা, এবং বিএনপিকে সেটা ক্লিয়ার করে দিয়েছে। ভারতের সাথে এই সকল বিষয়ে আলোচনা করে সার্জিও গোর
বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়টা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, এটা মোটামুটি 100% শিওর। এবং শেখ হাসিনাও যে ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরছে সেটাও মোটামুটি শিওর। কিন্তু ক্ষমতায় আসতে আওয়ামী লীগের অনেক দেরি আছে, কারণ দেশ বিরোধী যে সকল চুক্তি করেছে এবং বাংলাদেশের যে সকল দেশ বিরোধী চুক্তি আছে সে সকল চুক্তিগুলো পরিপূর্ণভাবে আমেরিকা বুঝে পাওয়ার আগেই আওয়ামী লীগকে কোনোভাবে ক্ষমতায় আসতে দিবে না এবং রাজনীতি করার সুযোগ দিবে, টেকনিক্যালি ভাবে কিন্তু ক্ষমতায় আসতে দিবে না। বিএনপিকে দিয়ে সকল স্বার্থ আগে আমেরিকা হাসিল করে নিবে এবং বাংলাদেশের মধ্যে একটা শক্ত অবস্থান করবে এবং ঘাঁটি স্ট্রংলি করার পরে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ভারতের ছত্রছায়া টেকনিক্যালি ভাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমেরিকা আগে নিজেদের স্বার্থ হাসিল করার পরে বিএনপির বিষয়টা চিন্তা করবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।